আসসালামু আলাইকুম। নরসিংদী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগতম। আমি আতিকুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা যারা আজকের আমাদের ক্লাসে সংযুক্ত হয়েছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে, অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে তোমাদের সাথে, আমার এটা দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে সিলেবাস পরিচিতি, পাঠ পরিচিতি এবং ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে চেষ্টা করেছিলাম কিছুটা শুরু করার। আজকে সেখান থেকে আমরা আবার শুরু করব। আমি আজকে তোমাদের সাথে গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকে শুরু করছি। আবার আমরা গত ক্লাসে যে ত্রিকোণমিতিক অনুপাত শুরু করেছিলাম, সেখান থেকেই আমরা আজকে ক্লাসে স্টার্ট করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের যেখান থেকে আমরা শুরু করেছি, শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করব। আমরা গণিত প্রথম পত্রের যে আলোচ্য বিষয় ছিল আমাদের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতিক অনুপাত থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসে ফিরে যাই, আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা গত ক্লাসে যেখানে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সেগুলোর কোয়াড্রেন্ট নিয়ে, সম্ভবত চতুর্ভাগের অবস্থান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমি আজকে আবারও সেখান থেকে আমরা কিছুটা ধারণা দিয়ে আমরা ক্লাস শুরু করছি। যে আমরা জানি ত্রিকোণমিতিক যে অনুপাতের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেখানে আমাদের যে অবস্থানগুলো আমরা জানি, সেগুলো আমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছি। যে আমাদের যে প্রথম চতুর্ভাগ, এখানে প্রথম চতুর্ভাগে আমাদের ছিল কি, অল পজিটিভ ছিল, এটা আমরা জানি। আর এখানে কি ছিল, আমাদের সাইন এবং কোসেক ছিল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ ছিল। আর আমাদের এখানে ছিল ট্যান এবং কট, ট্যান এবং কট ছিল পজিটিভ। আর এখানে ছিল কস সেক পজিটিভ ছিল। বাকি অন্যান্য যে উপাদান আছে, অন্যগুলো, যেমন এখানে আমাদের সবগুলোই ধনাত্মক, ঠিক আছে, এটাকে আমরা অল পজিটিভ বলতে পারি। সাইন এবং কস, এখানে সাইন এবং কোসেক, এটা এখানে হলো আমাদের পজিটিভ। আর ট্যান এবং কট হলো আমাদের এখানে পজিটিভ, আর এখানে কস আর সেক, ঠিক আছে। আমরা বিভিন্নভাবে এটা মনে রাখতে পারি বা মার্কিং করতে পারি, কারণ এটা আমাদের স্মরণ রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি এগুলো আমরা সবাই জানি। আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম যে চ্যাপ্টারটা 6 যেটা 6.1, সেখানে আমাদের মূলত আমরা গত ক্লাসে যেটা তোমাদেরকে চেষ্টা করছিলাম, কিছুটা ধারণা দিচ্ছিলাম কোণের বিভিন্ন পরিমাপের পদ্ধতি নিয়ে, রেডিয়ান পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, যেটা বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। বৃত্তীয় পদ্ধতি যেটা ছিল, সেটা ছিল আমাদের, বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক ছিল রেডিয়ান, এবং ষাটমূলক পদ্ধতিতে আমরা যেটা কোণের একক হিসেবে আমরা যেটাকে ব্যবহার করি, যা ডিগ্রি। তো আমরা জানি যে 180 ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা এখান থেকে আরও কিছু জিনিস আমরা আলোচনা করব। যে আমরা কিছুটা আরও ধারণা পেয়েছিলাম যে ষাটমূলক পদ্ধতিতে যে সম্পর্কটা ছিল আমাদের, যে আমরা এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভাগ হচ্ছে আমাদের 1 ডিগ্রি করে, ঠিক আছে। তো আমরা জানি এই 1 ডিগ্রিকে 90 ডিগ্রিকে আমরা প্রত্যেকটা যে সমান 90টা ভাগে ভাগ করবো, এর এক একটা ভাগ হচ্ছে আমাদের 1 ডিগ্রি। আবার ডিগ্রি এবং মিনিটের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেটা ছিল যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। এগুলো আমাদের এখানে কাজে লাগবে। রেডিয়ানে প্রকাশ করতে, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে, হ্যাঁ, এগুলো আমাদের দরকার লাগবে, মিনিট, সেকেন্ড, ডিগ্রি। যে 180 ডিগ্রি, এক সমকোণ সমান হলো 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেটা মিনিট, সেকেন্ড এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক, সেটা আমাদের অঙ্কের মধ্যে সেটা কাজে লাগবে। তারপর আরেকটা জিনিস যেটা ছিল, যে ডিগ্রি যে এটা ছিল, যে আমরা 180 ডিগ্রি সমান আরেকটা জানি, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা আমরা জানি, এখান থেকে আমরা দেখে গেছে বের করতে পারি।
তারপর আমি যত ডিগ্রি দরকার, যে আমাদের যে ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই, বৃত্ত পদ্ধতিতে নিতে চাই, তাহলে আমরা যে কোনো পরিমাণকে আমরা রেডিয়ানে নিতে পারবো, কনভার্ট করতে পারবো। সাপোজ যদি আমি এখন লিখি 30 ডিগ্রি, তাহলে এটা হলো আমার এই 30 ডিগ্রি হলো রেডিয়ানে হলো আমার বৃত্তীয় পদ্ধতিতে π/6। ঠিক আছে, এরকম যে কোনো ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিতে পারবো। এগুলো আমাদের অঙ্কের মধ্যে ইউজ হবে। ঠিক আছে, এগুলো এখানে প্রথম যে চ্যাপ্টারটা, এখানে আরও কিছু জিনিস আলোচনা আছে, বৃত্তকলার ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল এ সম্পর্কে আরও কিছু আমাদের আলোচনা আছে, প্রবলেম আমাদের এখানে আছে, এগুলো আমরা সলভ করব, দেখব। তারপরে যেটা ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক আমরা দেখেছি। আমরা একটা জিনিস দেখাই, দেখো আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এখান থেকে রিলেটেড আমাদের বেশ কিছু প্রবলেম আছে, এগুলো আমরা সলভ করব। যে রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তো সেই ক্ষেত্রে ধরো এটা একটা বৃত্ত, যেখানে উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমি অঙ্কন করলাম। সেখানে বৃত্তচাপের উপর, এই বৃত্তের উপর একটা বৃত্তকলা আমি ধরলাম, সেটা কি AOB। ঠিক আছে, এখন এই AOB যে চাপটা আছে, সেটা যদি এই বৃত্তের সাথে এই বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ যদি উৎপন্ন করে, এবং যে চাপটা, এই চাপটা যদি S হয়, এই যে চাপ আছে AB, যেটা চাপ AB কে যদি আমি নাম দিই S, এবং এখানে AOB একটা কোণ, যেখানে চাপ AB যদি তার কেন্দ্রের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আর চাপটাকে যদি আমি এই যে চাপ আছে AB আছে যেটা, সেটাকে যদি আমি S নাম দেই, আর এখানে আমরা জানি যে রেডিয়াস যেটা, সেটাকে যদি আমরা R ধরি, তাহলে চাপ এবং এই যে ব্যাসার্ধ কেন্দ্রে উৎপন্ন কোণ, এই চাপ বৃত্তচাপের দৈর্ঘ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি S সমান R থিটা। ঠিক আছে, S সমান R থিটা। বৃত্তচাপের দৈর্ঘ্য S, তার ব্যাসার্ধের সাথে যে ব্যাসার্ধদ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন করে থিটা, সেক্ষেত্রে আমাদের এই সম্পর্কটা হচ্ছে S সমান R থিটা, যেখানে S R হলো এই বৃত্তের ব্যাসার্ধ, Sটা হলো আমার বৃত্তচাপের দৈর্ঘ্য, আর থিটা হলো এই চাপটা, এই AB চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা। তো এই যে থিটা, S সমান R থিটা, এই থিটাকে সবসময় আমরা কি রেডিয়ান এককে পরিমাপ করব। এটা আমাদেরকে আমাদের অঙ্কে ইউজ করতে হবে অনেক, যে অলওয়েজ আমরা এই থিটাকে আমরা রেডিয়ানে পরিমাপ করব। এরপর এই যে একটা অংশ, এটাকে বলা হয় কি একটা বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল, এটাকে আমরা সবসময় কি এখানে এই ক্ষেত্রে যদি বৃত্তকলার ক্ষেত্রফল লিখি যে AOB বৃত্তকলার ক্ষেত্রফল হাফ R স্কয়ার থিটা। এই থিটাটাও এখানে সবসময় কি আমাকে রেডিয়ান এককে পরিমাপ করতে হবে। এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা, আমরা আরেকটা সূত্র ইউজ করি অঙ্ক করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা থিটা বাই 360 ডিগ্রি পাই R স্কয়ার। এটা হলো যখন আমি থিটাকে যখন ডিগ্রিতেই রাখবো, তখন আমি এই সূত্র ইউজ করব ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। বাট যখন আমি বৃত্তকলার ক্ষেত্রফল আমি রেডিয়ানে প্রকাশ করব, রেডিয়ানের মাধ্যমে আমরা যখন প্রকাশ করব, রেডিয়ান মান ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এই বৃত্তকলার ক্ষেত্রফল লিখব কি হাফ R স্কয়ার থিটা। এক্ষেত্রে আমরা অনেক সময় কি অঙ্কের মধ্যে কি বলবো, যে গোলমাল লাগিয়ে দেই, যে ভুল করে ফেলি,
যে দেখা যাচ্ছে এই ফর্মুলার মধ্যে এই সূত্রের মধ্যে আমরা ডিগ্রি পরিমাপ ব্যবহার করি, অথবা এই ক্ষেত্রে আমরা দেখছি রেডিয়ান পরিমাপ ব্যবহার করি, উল্টাপাল্টা করে ফেলি। সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তো এখানে আসলে মূলত এই যে চ্যাপ্টারটা, এই অধ্যায়টাতে মূলত এই বৃত্তকলার ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল, ছায়াগার অংশের ক্ষেত্রফল, এই রিলেটেড প্রবলেমগুলি সাধারণত পরীক্ষায় আসে এখান থেকে। তাছাড়া এখানে আরও কিছু এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে যেগুলো হলো যে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটার মধ্যবর্তী কোণ, এগুলো অনেক সময় আমাদের এমসিকিউতে থাকে। আর এখানে সাপোজ দেখা যাচ্ছে এখানে আমি এখানে একটা এখানে যুক্ত করে দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো থাকে, যে অঙ্কগুলো এই রিলেটেড, যেখানে এই যে ছায়াগার অংশ বা আবদ্ধ অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করো কত হবে, বা এখানে এসের দৈর্ঘ্য কত হতে পারে, এই ধরনের অঙ্কগুলি থাকে। এই সমস্ত অঙ্ক সলভের ক্ষেত্রে আসলে আমাদের মূলত জ্যামিতিতে যার যত একটা দক্ষতা আছে বা জ্যামিতির উপর যার যে বেসিকটা যত ভালো, আমরা এই ধরনের প্রবলেমগুলো আমরা সে তার ক্ষেত্রে তত সহজ হবে বা দ্রুত আমরা সলভ করতে পারব। ঠিক আছে, তো এই ধরনের যে একটা প্রবলেম আমরা চেষ্টা করব সলভ করার জন্য এই রিলেটেড। তারপর আমাদের যে জিনিসটা আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, সেই ধরনের একটা টপিকস আমরা সামনে আলোচনা করব। তো এই ধরনের যদি আমি একটা প্রবলেম যদি সলভ করতে চাই, তাহলে দেখো আমরা একটা প্রবলেম সলভ করি। দেখো আমি একটা বৃত্ত আঁকলাম এবং এর সাথে একটা ত্রিভুজ রিলেটেড একটা চিত্র অঙ্কন করলাম। এখানে খেয়াল করে একটু, যেমন এই অঙ্কটা আমাদের রাজশাহী বোর্ডে 2017-তে এই অঙ্কটা আসছিল এই উদ্দীপকটা দিয়ে, যে এখানে উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হলো 6 মিটার। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ আমার হলো 6 মিটার। এখানে আমি এগুলো মুছিয়ে ফেলি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। ঠিক আছে, আমি মুছে ফেললাম। এখানে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 6 মিটার এবং এই যে ত্রিভুজটা আছে, খেয়াল করো এই ত্রিভুজটার যে বাহুর দৈর্ঘ্যটা সেটা হলো এখানে এই একটা বাহু, এটাকে আমি নাম দিলাম এবি। ওকে, এটাকে আমি নাম দিলাম এবি। এখানে আমাদের প্রশ্ন যেটা ছিল, আমাদের প্রশ্ন ছিল মূলত এটা। ঠিক আছে, এই ছায়াগার অংশটুকুর ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এখানে খেয়াল করে দেখো, আমার উকেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ বলেছি সেটা হলো 6 মিটার করে। তাছাড়া এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটার বাহুগুলো দেখো, আমি যদি এখানে লিখি, এখানে আমাদের মূল প্রশ্নটা হলো ছায়াগার অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রে ছায়াগারা অংশের ক্ষেত্রফল, চিত্রে ছায়াগার অংশের ক্ষেত্রফল ওকে। মূলত এখানে চিত্রের প্রশ্ন হলো এটা যে ছায়াগার অংশের ক্ষেত্রফল কত। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে যদি আমরা দেখি ত্রিভুজের বাহুগুলো যদি আমি লিখি, ও এ সমান কত, 9 মিটার প্লাস 6 মিটার। ঠিক
ঠিক আছে, এখানে হলো 15 মিটার। ওবি সমান 6 + 3 9 মিটার, আর এবি সমান 21 মিটার। ওকে, আর এখানে যেটা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, এখানে আরেকটা নাম দিতে পারে, এবি যেহেতু দিছি এটাকে নাম দিচ্ছি, এটাকে নাম দিলাম আমি ডি। ওকে, বৃত্তের ব্যাসার্ধ ওসি সমান ওডি সমান 6 মিটার। ঠিক আছে, কমন সেন্সে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে যে জিনিসটা দেখা যায়, আমি যদি সাইগের অংশের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে ত্রিভুজটা আছে প্রথমত এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। প্রথম দেখো এই ত্রিভুজটার প্রথম ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তারপরে যদি আমি এই যে বৃত্তকলাটা আছে এখানে, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার এখানে কি এই সাইগের অংশ বা এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল আমি পেয়ে যাব। এখন এই আরেকটা বিষয় যেটা দেখো, এখানে কিন্তু আলফার কিন্তু পরিচয় দেওয়া নাই, এখানে আলফাটা আমরা কি জানি না, আলফাটা কিন্তু আমাকে বের করতে হবে। কারণ বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে যে বৃত্তকলার যে দুইটা সূত্র আছে, একটা হলো θ/360° পাই r স্কোয়ার, এটা একটা সূত্র, আর একটা সূত্র আছে আমরা জানি ½ r² থিটা রেডিয়ান এককে, যেটাই আমি ইউজ করি সেখানে কিন্তু আমাকে থিটার মান লাগবে, আলফার মান লাগবে। ঠিক আছে, আরেকটা জিনিস যে এখানে আমাদের ত্রিভুজের যে বাহুগুলো আছে, দেখো বাহুগুলো দেখে মনে হচ্ছে যে অবশ্যই সেটা কি একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারবো আমাদের এখানে অর্ধপরিসীমা, হ্যাঁ, বের করে পরিসীমার সাহায্যে আমরা ওই সূত্রটা, আমি যেই সূত্রটা আছে √s × s - a s - b s - c, ওই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। বাট আমাকে কিন্তু এখানে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে অবশ্যই আলফার মান লাগবে। তাহলে আলফাটা আমি কীভাবে বের করতে পারি, সেক্ষেত্রে দেখো আমরা জানি ত্রিভুজের কোসাইন একটা সূত্র আছে, কোসাইন, যেটাকে আমরা কি কোণ বাহু সম্পর্ক বলে থাকি, যে কোসাইন সূত্রটির মাধ্যমে আমাকে এখানে আলফার মান বের করতে হবে। ঠিক আছে, কজ আলফা সমান, এখানে যে মূল সূত্রটা সেটা হলো মূল সূত্রটা আমি তোমাদেরকে সাইডে লিখে দিচ্ছি, অঙ্কটা শেষ করে পাশে লিখে দিচ্ছি। কজ আলফা তিনটা সূত্র আছে এখানে, মূলত আমি একটা ত্রিভুজ এঁকে নিই, এখানে এ বি সি। ওকে, এখানে এ কোণ হলো এটা, বি কোণ এটা, সি কোণ এটা। ঠিক আছে, এখানে যে কোসাইন সূত্রগুলো আছে সেগুলো আমি লিখছি এখানে। কজ এ, এই বিসি সমান এ বাহু, এসি সমান বি, এ বি সমান সি। ঠিক আছে, এ কোণ, বি কোণ এবং সি কোণ দেওয়া আছে, আর এই ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। সেক্ষেত্রে কোসাইন সূত্রগুলো কী হবে, তোমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে বা বোঝার সুবিধার্থে আমি সেটা লিখে দিচ্ছি। কজ এ সমান এ কোণের যে বিপরীত বাহু আছে সেটা মাইনাস হবে, তারপর অপর যে দুইটা বাহু আছে সেটা বর্গের যোগফল। ঠিক আছে, বিপরীত যে বাহুটা আছে সেটার বাহু স্কোয়ার মাইনাস হবে, আর অপর যে কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে সেটার স্কোয়ারের যোগফল হবে, তারপর 2bc। তাহলে cos b সমান, দেখো এখন আমি বি কোণ লিখব, বি কোণ কোনটা, এটা না, এটার বিপরীত বাহু কোনটা, বি, লেখো -b², আর এই কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে এই বাহু স্কোয়ার লেখো যোগফল দিয়ে। ওকে, বাই 2ac। cos c সমান, সি কোণ কোনটা, এটা, এটার বিপরীত বাহু কোনটা, সি, -c দাও, c², তাহলে a² + b²। এই কোসাইন সূত্র হলো, আমি 3টা কোসাইন সূত্র, ত্রিভুজের 3টা কোণের জন্য 3টা কোসাইন সূত্র তোমাদেরকে লিখে দিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমি যেই কোণটা বের করব সেই কোণের বিপরীত বাহু মাইনাস হবে, -a², এক কোণের ক্ষেত্রে, আর অপর দুইটা যে বাহু আছে বাহু স্কোয়ার। ঠিক আছে, এখনও সেম এটাই ব্যবহার করে আমি এখানে আলফার মান বের করবো। দেখো আলফার বিপরীত বাহু কোনটা, 21। এই যে এখানে এই চিত্রে যেই আলফা কোণের বিপরীত বাহু কত আছে, 21, আমার 21 হলো 21² কত, মাইনাস হবে আমার এটা।
আর অপর যে দুইটা বাহু আছে ত্রিভুজের, একটা কত 15, একটা হলো 9। 15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার বাই 2 ইন্টু 15 ইন্টু 9। খেয়াল করে দেখো, আমি চিত্রের সাথে আমি মিলিয়ে এটা লিখেছি। তাহলে আমার এখানে cos আলফা সমান 15, এখানে হচ্ছে 225 প্লাস 81 মাইনাস 21 স্কোয়ার। 21 স্কোয়ার কত হয় আমাদের? দেখো, চারশো 441 বাই কত? 15 তো মানে 30, 3 অং 27, বা cos আলফা সমান 225 প্লাস 81 81 306 মাইনাস 441 বাই 270 135। cos আলফা সমান কত? মাইনাসের 135 বাই 270 সমান কত? মাইনাসের হাফ, বা cos আলফা সমান, এখানে আসছে কত? মাইনাসের হাফ আসছে, তো মাইনাসের হাফ, এটা আমি সরাসরি হলো cos 120 ডিগ্রি মান কত? মাইনাসের হাফ। ঠিক আছে, তার মানে কি আলফা সমান কত? 120 ডিগ্রি। এটাকে তুমি রেডিয়ানও নিতে পারো, 120 ইন্টু পাই বাই 180, তারপর যা হয় কাটাটি করলে কি হয়? 318, 6 দিয়ে কাটো 318, আর 6 দোকানে 12, 2 পাই বাই 3। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমি দুইটা লিখতে পারি। এখন আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখি। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের এখানে যে বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি, এত এর ক্ষেত্রফল। আমরা জানি কোন ত্রিভুজের, খেয়াল করো, আমরা এখানে কিন্তু দুইটা সূত্র দিয়ে এটা প্রমাণ করতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। একটা হলো আমার যে s ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, ওই যে সূত্রটা আছে সেটা। আর একটা হলো, আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের এই বাহু সংলগ্ন যে কোণ, সেটা যদি দেওয়া থাকে তাহলে কি আমরা সেই এই কোণের মান বের করতে পারি, যদি ক্ষেত্রফল বের করতে পারি। যদি আমাদের দুইটা বাহু যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এবং সংলগ্ন কোণ দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সেটা কি? হাফ ইন্টু এ বি সাইন থিটা, সেটা আমরা জানি। হাফ ইন্টু এ বি, তার মানে কি বাহু, একটা হলো কত? 15, আর একটা কত? 9। হাফ এ বি সাইন 120 ডিগ্রি বা 2 পাই বাই 3 যাই লিখি। ঠিক আছে, এখন এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত হয়? আটান্ন 58.45 মিটার স্কোয়ার। এটা হলো আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তারপর আমি যেটা করব, আমি এদিকে একটু মুছে দিলাম। টু পাই বাই 3। এখন দেখো, আমার এখানে যেমন হাফ আর স্কোয়ার থিটা, এখানে থিটা হলো রেডিয়ান বেলো, তাহলে আমার এখানে কত হয়? হাফ আর স্কোয়ার 36 18 ইন্টু 2 পাই বাই 3। এখানে আমার যত হয় অ্যান্সার
দেখো আমার এখানে কত হয়, এখানে কত হচ্ছে, আমি যদি কাটাকাটি করি 6 দুগুণে 12 পাই। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, অতএব 6/11 অংশের ক্ষেত্রফল দেখো, সাই 11 অংশের ক্ষেত্রফল কী হবে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল। আমি কত পেয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল, 58.45 মাইনাস কত 12 পাই। আমার এখানে যা মান আছে সেটাই অ্যান্সার। ওকে, এটা এই ধরনের অঙ্ক সাধারণত আমাদের কি এই চ্যাপ্টার থেকে এই সাই 11 অংশ বা আবদ্ধ অংশের ক্ষেত্রফল এই ধরনের প্রবলেমগুলো সাধারণত পরীক্ষায় আসে। এই চিত্রগুলো তোমাদের, সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে জ্যামিতির উপরে যাদের যতটুকু ভালো ধারণা থাকবে তারাই এই অঙ্কগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে। তারপর দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা যেটা একটু দেখব, যেমন ঘড়ির কাঁটা এবং সাপোজ মনে করো যে তিনটা 35 বাজে, বা ধরো 4:10 বাজে, তোমার ঘড়িতে সাপোজ 4:10 বাজে। আমরা সাধারণত অ্যানালগ যে ঘড়িগুলো আছে দেখবো, ওইখানে দেখবা যে আমাদের 1 থেকে 12 পর্যন্ত যেই ঘন্টার যে দাগগুলো দেওয়া আছে, এর মধ্যে আবার প্রত্যেকটা ঘন্টার মধ্যবর্তী 5টা আবার দাগ দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে দেখা গেছে টোটাল ঘড়িটাতে, অ্যানালগ ঘড়িটাতে যে একটা বৃত্তীয় একটা শেপ থাকে, অথবা এখানে স্কোয়ার সাইজও থাকে বিভিন্ন ঘড়ির ক্ষেত্রে, বৃত্তীয় হোক আর স্কোয়ার হোক সেটা ফ্যাক্টর না। আমাদের মূল বিবেচ্য বিষয় যেটা, যে একটা ঘন্টা থেকে আরেকটা ঘন্টার মধ্যবর্তী 5টা দাগ থাকে, খেয়াল করে দেখবা। তো আমরা জানি কি, একটা মিনিটের কাঁটা যখন সে 4 দিকে ঘুরে আসে তখন 360 ডিগ্রি সে কিন্তু ঘুরে আসে। ঠিক আছে, তো 4:10 মিনিটে বা 3:35 মিনিটে বা 2:10 বা 2:25 ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এই ধরনের একটা প্রবলেম সাধারণত আমাদের এমসিকিউতে 1 নম্বরের জন্য থাকে। সেক্ষেত্রে খুব শর্টকাটে আমরা একটা পদ্ধতি আছে, সেইভাবে আমরা এই অঙ্কগুলো, এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করবো। সেটা কি, ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ধরো এটাই করি, আমি যেটা লিখেছি যে 4:10 মিনিটে কত হবে, থিটা সমান ওকে, এখানে মান বসিয়ে দিবা যে 60h - 11m/2। h বলতে এখানে ঘন্টার যত মান আসে সেটা বসাবা, যে 60 × h 4টা, আর এখানে কি কত মিনিট, 10 মিনিট বাই কত 2। ঠিক আছে, আমার যত আনসার হয়। ওকে, এই ধরনের খুব ইজি একটা, এগুলো মানে কারো ভুল হওয়ার কথা না। আরেকটা কথা এখানে, সেটা হলো এই যদি আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আসলে ঘন্টা কাঁটা এবং মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ কোনটা নিবা তুমি। সাপোজ ধরো এটা একটা ঘড়ি, ঠিক আছে, এটা একটা ঘড়ি, এখানে 12টা বাজে, এখানে 3টা বাজে, এখানে 6টা বাজে, এখানে 9টা বাজে। ঠিক আছে, ধরো 3:30, কথার কথা। ঠিক আছে, এই 3:30টার সময় ঘন্টা কাঁটা এবং মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ কত। এখন তুমি, এটা তো একটা কোণ হয়, এটাও হয়, আবার কি এটাও তো একটা কোণ হয়, এটা একটা কোণ হয়, আবার এটাও একটা কোণ হয়, তাহলে আমি কোনটা নিব। সেক্ষেত্রে নিয়মটা যেটা, সেটা হলো যে ঘন্টা কাঁটা এবং মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ সেটাই হবে যে নিকটতম দূরত্ব যেটা অবস্থান করবে সেটাকে আমরা কি নিব, যে দুইটা ঘন্টা কাঁটা এবং মিনিট কাঁটাটা ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বা নিকটতম দূরত্বের ক্ষেত্রে কি আমরা বিবেচনা করব। সেক্ষেত্রে কোনো কারণে যদি
180 ডিগ্রির চেয়ে কোণ বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, 360 ডিগ্রি থেকে যত হয়, সাপোজ তোমার ধরো একটা অন্তর্ভুক্ত কোণের মান এই ফর্মুলায় আসছে কত, ধরো 205 ডিগ্রি, কথার কথা, হ্যাঁ 205 ডিগ্রি আসছে, তাহলে আমরা কি করব, আমার 360 ডিগ্রি থেকে 205 ডিগ্রি মাইনাস করব, তাহলে যেটা আমার হবে সেটা হবে আমার আনসার। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো আমরা অনেক সময় এমসিকিউতে প্রায় 1 নম্বরের জন্য থাকে, তো এগুলো আশাবাদী তোমরা খুব সহজে এখান থেকে 1 নাম্বার কি তোমরা নিয়ে নিতে পারবে। তারপরে দেখো আমরা আরেকটা টপিকস নিয়ে কথা বলি। 6.2 বা 6b ত্রিকোণমিতিক অনুপাত ষষ্ঠ অধ্যায়ের 6b থেকে আমরা একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমরা হাই স্কুলে সবাই করেছি। দেখো আমি একটা ইকুয়েশন লিখেছি, x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা ইকুয়াল টু sin থিটা cos থিটা, এবং কি x sin থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল টু 0 যদি হয়, আমাকে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো আমরা হাই স্কুলে করেছি, আমাদের 9, 10-এর যে সিলেবাস ছিল, হায়ার ম্যাথ হোক আর সেটা জেনারেল ম্যাথ হোক, যেটাতে আমরা এই ধরনের প্রবলেম করেছি। এখানেও কিছু এই ধরনের কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরাই পারবে একটু চেষ্টা করলে। তো দেখো আমি এই অঙ্কটা যদি সলভ করি, আমার প্রমাণের বিষয় কি, এটা হলো আমার প্রমাণের বিষয়, x স্কয়ার প্লাস y ইকুয়াল টু 1। এখন ধরে নাও এটাকে আমি ইকুয়েশন নাম দিলাম 1 আর এটাকে নাম দিলাম কি 2। ঠিক আছে, আমি এটা এখানে মুছে ফেলি এই অংশটুকু। আমার প্রমাণের বিষয় এটা, প্রমাণ করতে হবে, আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি দুটাকে নাম দিলাম ইকুয়েশন 2। এখন দেখো এখান থেকে আমি কাজ করি, ঠিক আছে, আমি ওই ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম, ওয়াই cos কিউব থিটাকে। খেয়াল করো এখান থেকে আমি x এর মান বের করেছি, এই x এর মান আমি 1 নং সমীকরণে বসাই দিই। 3 ও 1 নং, আমি কথাটাকে আরেকটু সহজ করে লিখি, 3 নং হতে x এর মান 1 নং-এ বসাই। তাহলে দেখো লেখো এখানে x এর পরিবর্তে কি লিখবো আমি, y ইন্টু প্লাস y cos কিউব থিটা sin থিটা cos থিটা। ঠিক আছে, আমি এখানে কি x এর মান লিখছি জাস্ট। এখন দেখো কাটাকাটি করে এখানে y cos থিটা sin স্কয়ার থিটা, কাটাকাটি করলে আমার এখানে sin স্কয়ার থিটা থাকে, প্লাস y cos কিউব থিটা ইকুয়াল টু sin থিটা cos থিটা। খেয়াল করে এখানে cos থিটা cos কিউব থিটা cos থিটা, আমি cos থিটা বাদ দিয়ে দেই, y sin স্কয়ার থিটা প্লাস y cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, sin থিটা। ওকে, এখান থেকে তুমি y কমন নাও, sin স্কয়ার থিটা প্লাস
সাইন থিটা, বা দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার উল্টো কত 1, তার মানে কি ওয়াই সমান সাইন থিটা। এটাকে নাম দো 4 নং সমীকরণ। 4 নং 4, এখন 4 ইকুয়েশন 4 এবং কি ইকুয়েশন 3 হতে পাই, 4 ও 3 নং হতে পাই। কি পাই দেখো, এখানে ওয়াইয়ের মান ওখানে বসাও, এক সমান কি ওয়াই সমান কত সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা। দেখো কাটাকাটি করো, এখানে ওয়াই সমান পাইছি কত সাইন থিটা, সরি এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে হলো কস থিটা বাই সাইন থিটা। এখন দেখো কাটাকাটি যদি আমি করি এক সমান কি হয়, কস থিটা হয়। তার মানে আমি এটা কি 5 নং সমীকরণ। দেখো 4 হোল স্কয়ার, 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দেখো 4 এবং 5 যদি আমি কি বর্গ করে যোগ করি, সাইন স্কয়ার প্লাস কস সমান কি হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। আলটিমেটলি আমি কি পেয়েছি, এই আমার প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের নিচে দেখতেও সমস্যা হচ্ছে নাকি? তাহলে দেখো আমার এখানে কিন্তু প্রমাণ কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কিন্তু 1 হয়ে গেছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত হাই স্কুলে করেছি। তারপরে তোমরা এই ধরনের কিছু অঙ্ক এখানে এই চ্যাপ্টার আছে রিলেটেড, এগুলো তোমরা দেখবা। ঠিক আছে, তাহলে প্রথম যে চ্যাপ্টারটা 6A, সেখানেও কি আমরা বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে, ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ বৃত্তকলা ত্রিভুজ এই ধরনের চাপ রিলেটেড কিছু অঙ্ক আছে। তারপরে রেডিয়ান কোণ বা ডিগ্রিতে বিভিন্ন ধরনের কোণের যে সম্পর্কগুলো আছে, কোণ বাহু, এই ধরনের প্রবলেমগুলো সাধারণত পরীক্ষায় থাকে। বিশেষ করে 6A থেকে ছায়াঘের অংশের ক্ষেত্রফল, আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় থাকে। আর এখান থেকে আমাদের যে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক বা ঘন্টা কাটা মিনিটে কাটা এগুলো থেকে এমসিকিউ থাকে। তো এগুলো তোমরা আরেকটু দেখবা। আমরা আগামী ক্লাসে লেখচিত্র নিয়ে আলোচনা করব। তোমরা এইগুলো আজকে যে আলোচনা করছি এই রিলেটেড আরও যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা একটু বাসায় স্টাডি করবা। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবো। আমি তোমাদের চেষ্টা করবো সেই সমস্যা বা সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। আমার সাথে যোগাযোগ করার জন্য তারপর তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার লিখে দিচ্ছি। 01748148146। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেনের যদি এখানে এই টপিক্সের উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদেরকে মেসেঞ্জারে আমাকে নক করো। আমি চেষ্টা করবো তোমাদেরকে এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য, তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সবার জন্য আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তোমাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবো, আবার হাজির হবো। আমরা লেখচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো। ওকে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।